আরও সুস্পষ্ট প্রমাণ হলো যে তৌকির ভাইয়াকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে পাইলট আর কি, বিমান চালক তৌকির আহমেদ সাগর, এই তৌকির ভাইয়াকে যে খুন করা হয়েছে তার সুস্পষ্ট প্রমাণ মিলল। কারণ হলো উনি কিন্তু বেঁচে ছিলেন। আমার প্রশ্ন হলো, উনি যখন প্লেন থেকে ক্রাশ পড়ে গেলেন, যদি উনি প্লেনের ভিতরে থাকতেন তাহলে উনি একবার গলিয়ে যেতেন। উনি কিন্তু প্যারাশুট দিয়ে নামছেন, আপনার ভিডিওতে দেখেছেন যে প্লেন ক্রাশ হচ্ছে এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে উনিও প্যারাশুট থেকে নামছেন। এখন নামার পর ওখানে কিন্তু সাথে সাথে যে বিমান বাহিনী রয়েছে তারা উপস্থিত হয়েছে। তো তাহলে আগে কি করবে? যে তারপরে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস হাজির হয়েছে। যে প্লেনের বিমান চালককে, যেহেতু তাদের কলিগ, তারা আগে তাকে কিন্তু খুঁজে বের করবে। আফসোসের বিষয় হলো তাকে কিন্তু খুঁজে বের করা হয়নি। 1.5 ঘন্টা পর একজন ব্যক্তি খুঁজে বের করেছেন। আরেকটা কথা হলো, এই যখন সাংবাদিক সাহেব ওখানে ভিডিও করতে যায় তখন আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, সাংবাদিককে কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি। বলেছে না না, এখানে ভিডিও করতে দেওয়া যাবে না এবং তোমরা এখানে প্রবেশ করতে পারবে না। আমার কথা হলো যে ভিডিও কেন করতে দেওয়া যাবে না? যেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষজন ভিডিও করার এইটা বাধা দেওয়া মানেই এর কারণ হলো যে প্রমাণ লোপাট করতে চায়। বুঝতে পারছেন? হয়তো ব্ল্যাক বক্স যেটা রেকর্ড ছিল এটা তারা লোপাট করে দিয়েছে। অথবা এই যে 1.5 ঘন্টা পর একটা পাইলট যে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাকে কিন্তু খুঁজে বের করে সাথে সাথে হাসপাতালে নেওয়া। আমরা দেখছি সাথে সাথে ওনাকে তো নেয়নি, বরঞ্চ কী করছে, 1.5 ঘন্টা পর আর কি ওনাকে বের করছে, করে নিয়ে গেছে। তাহলে বলেন তো, প্যারাশুটটা নামছে, এ তো মারা যাওয়ার কথা না? প্যারাশুটটা যদি নামতে পারে তার মানে এর তখন সে উনি যখন প্যারাশুটটা নামেন, এমন অবস্থায় নামেন যখন একবারে বিমান মানে শেষ পর্যায়ে এসে গেছে, যখন দেখছে প্লেন ক্রাশ করবে, ঠিক তখনই উনি যখন আর কোনো উপায় নেই, কুল কিনারা পাননি, ঠিক তখনই উনি প্যারাশুটটা নামছেন। আচ্ছা, প্যারাশুটটা নামছেন, উনি কি মরার জন্য নামছেন? ওনাকে এর আগেই বলেছি যে ওনাকে মেরে ফেলা হয়েছে, আর এটা একটা বড় ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র আরও কারণ হলো, তৌকির আহমদ ভাইয়া কন্ট্রোল রুমে বলেছিলেন যে আমার প্লেনে তো আকাশে উড়ছে না, মনে হয় নিচে নেমে যাচ্ছে। তার মানে কি? তার মানে এটা কন্ট্রোলে ছিল না, মানে এই বিমানটা তার আয়ত্তে ছিল না, এটা অন্য কেউ পরিচালনা করে এই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। বাংলাদেশ একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কঠিন একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। যে এই বাংলাদেশ যে এইগুলোর সম্মুখীন আমরা হব কেউ ভাবতেও পারি না। এতগুলা শিশু মারা গেল, আপনারা দেখে থাকবেন যে এই না বড় ধরনের কোনো মাথা ব্যথা আমি অন্য কারোদের দেখিনি। সারা বিশ্ব যখন কাঁদছে তখন ইউনো সাহেব দেখলাম দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে, জুসের বোতল নিয়ে পড়ে আছে, অর্থাৎ গ্লাস নিয়ে পড়ে আছে, মানে জুস পার্টি। তাহলে উনি বৈঠকটাই ডাকিয়েছেন কার জন্য? এই বিমান দুর্ঘটনার জন্য। তাহলে ওনাকে দাঁত কেলিয়ে হাসার কী ছিল? এই জুস পার্টি তার কোনো দরকার ছিল? মানে ওনারা বিশ্ব জয় করেছেন। আবার যদি বলে যায় এই যে একটা লাশের কতগুলা মানুষ মারা গেছে, এই নিয়ে কিন্তু তারা শুরুতে কেন, এখন অনেকে অনেক রকম কথা বলছে, শুরুতেই কেন ওনারা এটা ক্লিয়ার করেননি যে কতজন মারা গেছেন, কি হয়েছে, এবং সেখানে মানুষকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? এটাও একটা কারণ দাঁড়ায় যে এর মধ্যে নিশ্চয়ই কোনো গরিবমসি আছে। এবং মাইলস্টোন কলেজে যে প্রধান নুরনবী, উনিও কিন্তু কী করছেন, এই কলেজটা জোর করে ওখানে প্রতিষ্ঠিত করেছেন, যেটা কখনো করারই কথা ছিল না। আমাদের বাংলাদেশ এমন হয়ে গেছে, কখন কার প্রাণ চলে যাবে, কখন কার জান কেড়ে নিবে, এটা কেউ বলতে পারে না। যে দেশে প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে বিপদ পিছু ধাওয়া করে, সামনে থেকেও ধাওয়া করে, ডান দিক বাম দিক, মানে কোনো দিক মনে হয় বাদ যায় না। কখনো আপনি যেইখানেই যান না কেন, বিপদ আপনার পিছু ছাড়বে না। আরও বড় কথা হলো, উনিকে বলেছেন যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হয়ে গেছে। তাদেরকে একটা কথা বলবো, যান্ত্রিক ত্রুটি যদি থেকে থাকে তাহলে আপনারা এই পাইলটকে, তৌকির ভাইয়াকে আপনারা প্লেনে কেন তুলে দিলেন? আপনারা বলেন। আরও সবচেয়ে আশ্চর্যের বিষয় লাগছে যে তৌকির ভাইয়াকে বলা হয়েছে অদক্ষ বিমান চালক, অর্থাৎ ইনি নাকি পাইলট অদক্ষ। আমার প্রশ্ন হলো, উনি যখন দক্ষই নন, অদক্ষ, তাহলে আপনারা কেন তাকে প্লেন দিলেন বলেন? এর মানে হলো ওনাকে হত্যা করা হয়েছে রে ভাই। কারণ এই যে ওনারা বলতেছে না যে পাইলট হিসাবে উনি অদক্ষ ছিলেন, অনেকেই বলতেছে। আমার প্রশ্ন হলো, উনি যদি অদক্ষই হয়, এটা যদি আপনারা জেনে থাকেন, তাহলে যেহেতু উনি দক্ষ নন, তাহলে ওনাকে এই প্লেনে কেন চড়ে দিলেন বলেন? এর কোনো উত্তর আছে আপনাদের কাছে? কোনো উত্তর দিতে পারবেন না, কারণ আমার মেনেই নিলাম যে উনি অদক্ষ, উনি দক্ষ নন। তাহলে অদক্ষই যদি হলো, তাহলে ওনাকে প্লেনে কেন চড়ালেন, মানে কেন চালাতে দিলেন? এর মানে হলো ওনাকে আপনারা হত্যা করতে চান। এবং কন্ট্রোল রুমে কী কী রেকর্ড হয়েছে, এই রেকর্ড কেন আমাদের সামনে ফ্ল্যাশ করছেন না, প্রকাশ করছেন না? এটাই তো চরম
সত্য যে আপনারা তাকে হত্যা করেছেন, এটা পূর্ব পরিকল্পিত ছিল আমাদের দেশটাকে নষ্ট করার জন্য। হতে পারে যেটা গোপালগঞ্জের জন্য এই আক্রমণটা করা হয়েছে, সেখান থেকে মানুষের নজর ফেরানোর জন্য, যেহেতু গোপালগঞ্জবাসীর ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে গেছেন। আবার একটা কথা হতে পারে, এই যে ময়নার লাশ মসজিদে পাওয়া গেছে, এর পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে। ইমাম মজ্জিনকে ফাঁসানো হয়েছে এবং ময়নাকে মসজিদে তাও পাওয়া গেছে। এর পিছনে আপনি মনে করেন না যে বড় ধরনের একটা কঠিন ষড়যন্ত্র দেশে চলছে? হয়তো এখানে যখন সারা বিশ্ব উত্তাল, সারা বিশ্ব যখন ময়নার লাশ নিয়ে বিচার চাচ্ছে, ঠিক তখনই আপনারা এমনটা ঘটিয়ে দিলেন। তার মানে কি আপনারা একের পর এক ঘটনা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ এখন ছিন্নভিন্ন হয়েই গেছে, বাংলাদেশে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশে কেউ নিরাপদ নয়, বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা পাপ। আমরা সবাই প্রতিবাদ জানাই তৌকির ভাইয়াকে কেন হত্যা করা হলো। স্টুডেন্টরা দেখলাম যে তারা এই পরীক্ষার অটোপাসের অনেকেই দাবি করছেন অটোপাসের মতো করে। ভাই, অটোপাস দাবি আগে কেন করবেন? আগে বিচার চান। এই যে তৌকিরকে হত্যা করা হলো, এটার আগে আপনার বিচার চান। তৌকির ভাইয়ার কী অপরাধ ছিল, কী দোষ ছিল? অথবা হতেই পারে যে তৌকির ভাইয়া এমন কিছু জানে যে তাকে আর বেঁচে রাখা হয়নি। হয়তো সত্য এমন কিছু জেনে গেছে, এমন কিছু রেকর্ড করে গেছে, যে রেকর্ডের কারণে মনে হয়েছে যে তৌকিরকে যদি বেঁচে রাখা হয় তাহলে এই রাঘব বোয়ালগুলো ধরা পড়বে, গোমর ফাঁস হয়ে যাবে, পর্দা উঠে যাবে, মুখোশগুলো খুলে যাবে এবং আসল রূপ বের হয়ে আসবে। বাংলাদেশে সবসময় আমি লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশে এখন একটা এমন রাজত্ব চলছে মগের মূল্য, বুঝতে পারছেন? এই যে মানে দেখা যায় না যে মানে একদল ভয়ঙ্কর দানব, যারা রাতে যাদের চেহারা চেনা যায় না, দিনে যাদের চেহারা চেনা যায় না, রাতে বের হয়ে তাদের ভয়ঙ্কর রূপ দিয়ে মানে খেয়ে ফেলে। রাক্ষস খোকসের কাহিনী শোনেনি? এখন তো রাক্ষস খোকসও মানে পার হয়ে গেছে, বুঝতে পারছেন? রাক্ষস খোকসের চেয়েও এই দেশ এখন ভয়ঙ্কর। কোনোটা নিরাপদ আছে? কারো জীবনে নিরাপদ আছে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনি যেতে পারবেন, গন্তব্যে পৌঁছাতে পারবেন, আপনি টাকা নিয়ে বাড়ি যাবেন, আপনি যেতে পারবেন, আপনি মোবাইল নিয়ে যাবেন, সাধারণ একটা মোবাইল নিয়ে যাবেন, যেতে পারবেন, সবল দিয়ে নিয়ে যাবে। রাস্তাঘাটে এত ডাকাতি, আপনি ডাকাতের আমি এতগুলো নিউজ করার পরেও আপনারা দেখে থাকবেন একটা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এমন কোন জেলা আছে যেখানে মানুষ নিরাপদ? এমন কোন গ্রাম আছে যেখানে মানুষ নিরাপদ? এমন কোনো ইউনিয়ন আছে যেখানে কোনো মানুষ নিরাপদ? এমন কোনো থানা আছে, উপজেলা আছে যেখানে কোনো মানুষ নিরাপদ? আমাদের বাংলাদেশ এখন এতটা ভয়ঙ্কর হয়ে গেছে, মনে হয় যদি সারা বিশ্বের মধ্যে ভয়ঙ্কর স্থান কোথায়, এখন আফ্রিকা আর দেখানো হবে না, এখন বাংলাদেশকে দেখানো হবে। বাংলাদেশে কোনো মানুষের জান নিরাপদ নয়, কোনো মানুষের প্রাণ নিরাপদ নয়, কোনো মানুষের সম্পদ নিরাপদ নয়, কোনো মানুষই নিরাপদ নয়। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দোষ নেই, কখন যে আপনার প্রাণ কেড়ে নিবে আপনি নিজেও জানবেন না, কখন যে আপনি লাশ হয়ে ফিরবেন বা কখন আপনি যে এই প্রাণ পাখি উড়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আবার এই যে মারা গেছে, কেউ খুন করছে, এর আবার বিচার করতে করতে এই আদালত আপনাকে মানে আপনি মারা যাবেন, তবু বিচার রায় আর আসবে না, বুঝতে পারছেন?